প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্স কেয়ার পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শুরু করব এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 2 স্থির তড়িৎ। আমরা গত লেকচারে তড়িৎ দ্বিমেরু নিয়ে আমরা কথা বলছিলাম, তড়িৎ দ্বিমেরু ভ্রামক সম্পর্কে আমরা জেনেছিলাম। তাহলে আজকে যে আমরা বিষয়টি আলোচনা করব, আমাদের গত লেকচারে কিন্তু এই দুটো পাঠ হয়ে গেছে, তড়িৎ দ্বিমেরু কি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি। তারপর আমি একটু আজকে তোমাদেরকে নর্মাল একটু রিভিশন দিয়ে আমরা এই পরের পার্ট দুটোতে যাব, অর্থাৎ হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য টর্ক বের করা শিখব এবং তড়িৎ দ্বিমেরুর জন্য হচ্ছে কৃতকাজ কি সেটি বের করা শিখব। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো তড়িৎ দ্বিমেরুটি হচ্ছে একটি কিছু না, এটি হচ্ছে সমপরিমাণ এবং বিপরীতধর্মী। সবসময় মাথায় রাখতে হবে সমপরিমাণ, এই দুটো কথা মনে রাখবে। সমপরিমাণ পরিমাণ কিন্তু বিপরীতধর্মী। সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী, এটা দিয়ে তোমরা ডেফিনিশনটা দেবে তড়িৎ দ্বিমেরু। তাহলে সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী দুটি চার্জ, ধরো একটি হচ্ছে মাইনাস কিউ এবং অপরটি হচ্ছে প্লাস কিউ, এদের মান কিন্তু সেম, বাট এদের প্রকৃতি হচ্ছে ভিন্ন। কীরকম? একটি হচ্ছে ধনাত্মক আর অপরটি হচ্ছে ঋণাত্মক প্রকৃতির। তাহলে সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী দুটি চার্জ যখন অতি ক্ষুদ্র দূরত্বে, কেমন দূরত্বে? অতি ক্ষুদ্র দূরত্বে অবস্থান করে, তখন তাকে আমরা তড়িৎ দ্বিমেরু বলি। আর এই তড়িৎ দ্বিমেরুর জন্য আমাদের একটি ভ্রামক টার্ম আছে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এটি কি জিনিস? যে কোনো একটি চার্জের মান এবং চার্জ দ্বয়ের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে একটি ভেক্টর রাশি। তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি রাশি? একটি ভেক্টর রাশি। কেন এটি একটি ভেক্টর রাশি সেটা তোমাদেরকে বুঝতে হবে। দেখো, আমাদের মাইনাস কিউ চার্জ এবং প্লাস কিউ চার্জ, এই চার্জ দুটির মধ্যবর্তী যে দূরত্বটা, সেটি কিন্তু একটি সরলরৈখিক দূরত্ব। আমরা জানি সকল সরলরৈখিক দূরত্ব একটি ভেক্টর বা একটি সরণ ভেক্টর হিসেবে কাজ করে। তাহলে সরণ ভেক্টর কাকে বলবো? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের, ধরো এটি আদি অবস্থান, এটি শেষ অবস্থান, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরাসরি সর্বনিম্ন সরলরৈখিক দূরত্বকেই সরণ বলে। এই জন্য এদের মধ্যবর্তী যে আমরা অতি ক্ষুদ্র দূরত্ব, সরলরৈখিক ক্ষুদ্র দূরত্ব ধরেছি, এই দূরত্বটা একটি হচ্ছে সরণ, যার কারণে তাকে আমরা ভেক্টরে প্রকাশ করলাম। ভেক্টরে প্রকাশ করতেই হবে। আবার এই চার্জ হচ্ছে একটি স্কেলার রাশি। আমরা যদি একটি স্কেলার রাশি দ্বারা একটি ভেক্টর রাশিকে গুণ করি, তাহলে আমরা একটা ভেক্টর পাবো। এই জন্য তড়িৎ দ্বিমেরুকে আমরা ভেক্টরে প্রকাশ করেছি। আর নিচের যে ইকুয়েশনটা, সেটি হচ্ছে মানে প্রকাশিত হয়েছে। ধরো পি ভেক্টরের মান হচ্ছে পি, চার্জের মান হচ্ছে কিউ এবং এদের মধ্যবর্তী দূরত্ব, সেটাকে আমরা 12 দ্বারা প্রকাশ করলাম। আর উদাহরণ হিসেবে আমরা কি নিয়েছি? পানি। পানি একটি তড়িৎ দ্বিমেরু। কেন? কারণ পানিতে দুইটি চার্জ থাকে, একটি হচ্ছে পজিটিভ, অপরটি হচ্ছে নেগেটিভ। একটি হচ্ছে হাইড্রোজেন আয়ন, অপরটি হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। অপর দিকে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা তড়িৎ দ্বিমেরু বলতে পারবো, কারণ এর একটা হচ্ছে কি আছে? পজিটিভ আধান আছে এবং অপরটি হচ্ছে নেগেটিভ আধান আছে। আরও অনেক এরকম কেমিক্যাল সাবস্টেন্স আছে, সেগুলো তড়িৎ দ্বিমেরু হিসেবে কাজ করে। তোমরা বই থেকে একটু মুখস্থ করে নেবে, যেগুলো এমসিকিউ আসে। এমসিকিউ আসতে পারে তড়িৎ দ্বিমেরু উদাহরণ নিচের কোনটি? ওয়াটার, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আরও আছে, অ্যালকোহল হইতে পারে, এরকম বিভিন্ন জিনিস আছে তড়িৎ দ্বিমেরু। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী, আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেহেতু ভেক্টর রাশি, তাহলে অবশ্যই এর একটি দিক থাকবে। এর দিকটি হচ্ছে এরকম, ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে। তাহলে ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে হবে আমার তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক। এটিও কিন্তু এমসিকিউ আসে। তাহলে আসো, আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য টর্ক বের করা শিখবো এবং তড়িৎ দ্বিমেরুর জন্য কৃতকাজ। তাহলে পরের যে পার্টটি, সেই পার্টটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। এই পার্টটি বুঝতে গেলে এক্সট্রা কিছু ইনফরমেশন আমাদেরকে জেনে আসতে হবে। চলো আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমত পরের পার্টটি, অর্থাৎ টর্ক, তড়িৎ দ্বিমেরুর জন্য টর্ক হিসাব করতে গেলে তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হচ্ছে, সেই জিনিসটা জানতে হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র। তাহলে প্রিয় শিক্ষার্থী, তড়িৎ ক্ষেত্র আমরা জানি কোনো একটি চার্জিত বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে এর প্রভাব বিদ্যমান থাকে, তাকে ওই চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্র বলে। আর এই তড়িৎ ক্ষেত্র কিন্তু দুই ধরনের হয়ে থাকে। কয় ধরনের হয়ে থাকে? দুই ধরনের হয়ে থাকে। একটির নাম হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র। অপরটি হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র কয় ধরনের হয়ে থাকে?
তড়িৎ ক্ষেত্র হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র এবং অপরটি হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্র। তাহলে প্রিয় শিক্ষার্থী, প্রথমে তোমাদের তড়িৎ ক্ষেত্রটি অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি? ধরো কোন একটি চার্জিত বস্তু, ধরো এই কলমটা যদি একটি চার্জিত বস্তু হয়, এর চারপাশে যে অঞ্চল জুড়ে এই কলমটির প্রভাব বিদ্যমান থাকবে সেটি হচ্ছে এই কলমটির তড়িৎ ক্ষেত্র। আর এই কলমের মধ্যে যদি আমরা একটি চার্জ দেই, এই চার্জিত বস্তু এটা হয়ে যাবে, তখন এই চার্জিত বস্তুর চারপাশে যতটুকু অঞ্চল জুড়ে এর প্রভাব বিদ্যমান থাকবে, অর্থাৎ এই চার্জিত বস্তুটি ওই অঞ্চলের মধ্যে অন্য কোনো চার্জ স্থাপন করলে সেই চার্জটিকে আকর্ষণ অথবা বিকর্ষণ করবে। সেই অঞ্চলগুলোকে আমরা এই চার্জিত বস্তুটির তড়িৎ ক্ষেত্র বলবো। আর এই তড়িৎ ক্ষেত্র হচ্ছে দুই ধরনের হয়, একটি হচ্ছে কি সুষম তড়িৎ ক্ষেত্র এবং অপরটি হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি? যে তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান হচ্ছে সমান, আমরা সেই তড়িৎ ক্ষেত্রকে সুষম তড়িৎ ক্ষেত্র বলবো। দেখো, সুষম তড়িৎ ক্ষেত্রকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। ধরো এখানে কিছু পজিটিভ চার্জ আছে, +1 +1 প্লাস প্লাস প্লাস। আমরা জানি পজিটিভ চার্জ থেকে তড়িৎ বলরেখাগুলো বের হয় এবং ঋণাত্মক চার্জের কোনো বস্তুতে এই তড়িৎ বলরেখাগুলো প্রবেশ করে। তাহলে আমার এটি যদি পজিটিভ চার্জ হয়, এই বলরেখাগুলো ধরো নেগেটিভ আধানের মধ্যে গিয়ে প্রবেশ করবে। আর এদের মাঝে দেখো যে গ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটি গ্যাপ সেম। ওকে, ধরো এর মাঝে আমি আরেকটা যদি পজিটিভ চার্জ দেই, এখানে যাবে, পজিটিভ চার্জ দিলাম, পজিটিভ চার্জ দিলাম, এর মাঝে আরেকটা করে দিলাম। তাহলে এদের মাঝে যে গ্যাপগুলো আমি হাতে আঁকতেছি, যার কারণে একটু কম বেশি হতে পারে, কিন্তু বিষয়টা এরকম হবে। এর এই যে স্ট্রেট লাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ তড়িৎ বলরেখার যে দিকগুলো দেখতে পাচ্ছ, এই দিকগুলো কিন্তু একদম স্ট্রেট লাইন হবে। অর্থাৎ এদের মাঝের গ্যাপগুলো, অর্থাৎ এই একটা থেকে আরেকটার যে গ্যাপ ক্রিয়েট হলো এখানে, এই গ্যাপগুলো প্রত্যেকটার জন্য সেম হবে। যার কারণে এই তড়িৎ ক্ষেত্রটার বিভিন্ন পয়েন্টে, এই পয়েন্টে তড়িৎ প্রাবল্যের মান হচ্ছে ই, এবং এই পয়েন্টেও তড়িৎ প্রাবল্যের মান ই হবে, এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য সেম, এই পয়েন্টেও সেম, এই পয়েন্টেও সেম। অর্থাৎ যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সেম। এটা কিন্তু বোঝা যায় কেন হয়, কারণ হচ্ছে এই বলরেখাগুলো, অর্থাৎ তড়িৎ বলরেখাগুলো যখন পজিটিভ চার্জিত কোনো বস্তু এভাবে যদি থাকে, এই চার্জিত বস্তুগুলো থেকে এই বলরেখাগুলো যখন এই দিকে বের হয়ে আসবে, ঋণাত্মক চার্জিত যদি এইভাবে থাকে, তখন এদের মাঝে যে বলরেখাগুলোর মাঝের যে গ্যাপ অঞ্চলগুলো দেখতে পাচ্ছ, এই গ্যাপ অঞ্চলগুলো সেম হয়। যার কারণে সকল বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সর্বদা সমান থাকে। যার কারণে এই তড়িৎ ক্ষেত্রটাকে আমরা বলি সুষম তড়িৎ ক্ষেত্র। এবার চলো আমরা দেখে আছি অসম তড়িৎ ক্ষেত্র দেখতে কীরকম হয়। ধরো এটি হচ্ছে একটি চার্জিত বস্তু। আমরা জানি এই চার্জিত বস্তুর পৃষ্ঠ থেকে তড়িৎ বলরেখাগুলো লম্বভাবে বের হয়। এটি হচ্ছে একটি তড়িৎ বলরেখা, এটি হচ্ছে একটি তড়িৎ বলরেখা, এগুলো হচ্ছে আমাদের তড়িৎ বলরেখা। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে তড়িৎ বলরেখাগুলো বের হচ্ছে, তোমরা যদি একটু গভীরভাবে দেখো, তড়িৎ বলরেখাগুলোর ঘনত্ব কোন জায়গাটি বেশি? তড়িৎ বলরেখাগুলোর ঘনত্ব হচ্ছে চার্জিত বস্তুর কাছাকাছি দেখো বেশি, এবং চার্জিত বস্তু থেকে আমরা যত দূরে যাচ্ছি, এই তড়িৎ বলরেখাগুলোর ঘনত্বটা ততটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে এই যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোতে কিন্তু তড়িৎ বলরেখার ঘনত্ব বেশি আর বাইরের দিকে কম। যার কারণে এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য যা হবে, চার্জিত বস্তু যখন আমরা আরও কাছাকাছি যাব, তড়িৎ প্রাবল্যের মান তত বেশি হতে থাকবে। আমি আবার বলছি, এই চার্জিত বস্তুর যেহেতু আশপাশে চারপাশে এই যে কাছাকাছি তড়িৎ বলরেখার ঘনত্বটা সব থেকে বেশি। দ্য ডেন্সিটি অফ দ্য ইলেকট্রিক ফোর্স লাইন ইজ মোর নিয়ার টু দ্য চার্জ। তাহলে এই চার্জের কাছাকাছি তড়িৎ যে বলরেখাগুলো আছে, তাদের ডেন্সিটিটা হচ্ছে অনেক বেশি, অর্থাৎ ঘনত্ব অনেক বেশি। যার কারণে আমি যদি এই পয়েন্টটা থেকে যদি ওই চার্জিত বস্তুর দিকে যদি আমি যাই, তাহলে যেহেতু তড়িৎ বলরেখার ঘনত্ব বেশি, যার কারণে আমাদের ওই জায়গাগুলোতে তড়িৎ প্রাবল্যের মান বেশি হবে। তোমরা এই ইকুয়েশন তো শিখেছ, এটা দিয়ে সেটি ব্যাখ্যা করতে পারো। ধরো E = 1/4πε0 ইন্টু উপরে থাকবে হচ্ছে চার্জ, দূরত্ব। অর্থাৎ এই তড়িৎ প্রাবল্যের সাথে একটি দূরত্বের সম্পর্ক আছে বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে যদি এই দূরত্ব কম হয়, প্রাবল্য বেশি হবে এই চার্জিত বস্তুটা থেকে। ধরো এখানে আমি যে চার্জটি রেখেছি সেটি হচ্ছে কিউ। এই কিউ চার্জের বস্তুর থেকে
এই পয়েন্টের দূরত্ব যতটুকু, এই পয়েন্টের দূরত্ব আরও বেশি, এই পয়েন্টের দূরত্ব আরও বেশি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনো একটি ধনাত্মক চার্জিত বস্তু যদি হয় এবং এই চার্জিত বস্তুর পৃষ্ঠ থেকে যে বলরেখাগুলো বের হবে, সেই বলরেখাগুলোর ঘনত্ব এক এক জায়গায় এক এক রকম হয়ে যায়। অর্থাৎ বলরেখাগুলোর পরস্পরের মাঝে যে গ্যাপের যে অঞ্চলগুলো আছে, আমি যদি বাইরের থেকে অর্থাৎ দূর থেকে যদি কাছাকাছি যাই, এই যে গ্যাপটা দেখো কমে যাচ্ছে, গ্যাপটা কমে যাচ্ছে, যার কারণে ডেনসিটি চার্জিত বস্তুর কাছাকাছি অনেক বেশি, যার কারণে ওই জায়গাগুলোতে, ওই অঞ্চলগুলোতে তড়িৎ প্রাবল্যের মান বেশি, তার থেকে একটু দূরে তড়িৎ প্রাবল্যের মান একটু কম। যতই দূরত্ব বাড়তে থাকবে এভাবে তড়িৎ প্রাবল্যের মান কমতে থাকবে, যার কারণে এই তড়িৎ ক্ষেত্রটাকে আমরা বলবো অসম তড়িৎ ক্ষেত্র। বাট এই সুষম তড়িৎ ক্ষেত্রের বিষয়টা অন্যরকম, অর্থাৎ এর সকল বিন্দুতে তড়িৎ বলরেখাগুলোর ঘনত্ব একই থাকে, যার কারণে যে কোনো পয়েন্টে তড়িৎ প্রাবল্যের মান সেম থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো। এমসিকিউ আসতে পারে যে সুষম তড়িৎ ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সুষম তড়িৎ ক্ষেত্রে সকল বিন্দুতে তড়িৎ বলরেখার ঘনত্ব একই থাকে, কিন্তু অসম তড়িৎ ক্ষেত্রের যেটা হয়, সব জায়গায় তড়িৎ বলরেখার ঘনত্বটা একই থাকে না। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা তাহলে আরেকটা বিষয় শিখব, সেটি হচ্ছে যেহেতু আমাদের টর্ক নির্ণয় করতে হবে, আর টর্কটা তোমাকে বুঝতে হবে। টর্ক জিনিসটা কি, চলো আমরা সেটা একটু শিখে আসি, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে পরবর্তী বিষয়গুলো আলোচনা করার জন্য। ধরো আরও দুইটা জিনিস আমাদের জানতে হবে, সেটি হচ্ছে প্রথমত হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো একটি আধান স্থাপন করি, সেই আধানের উপর কি পরিমাণ বল আসে সেটি জানতে হবে, তারপর আমরা টর্কে যাই। ধরো এটি হচ্ছে একটি তড়িৎ ক্ষেত্র, এটি হচ্ছে কিউ চার্জের একটি বস্তু, কিউ চার্জের একটি বস্তু তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করেছে। তাহলে আমি যদি এই পয়েন্টে, ধরো এই পয়েন্টে যদি আমি তড়িৎ প্রাবল্যের মান ই জানি, আর এই পয়েন্টে যদি আমি কিউ নট পরিমাণ আধান স্থাপন করি, সেটি পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। যদি পজিটিভ আধান স্থাপন করি, তাহলে এই ক্ষেত্র সৃষ্টিকার যেহেতু পজিটিভ, এই চার্জিত বস্তুটি এই কিউ নট যে চার্জ স্থাপন করলাম তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এই ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটি তাকে একটি বল দেবে, সেটি হচ্ছে এফ। এফ ইজ ইকুয়াল টু যে পয়েন্টে আমি চার্জ আধান স্থাপন করলাম সেই আধানের মান এবং তড়িৎ প্রাবল্য ওই পয়েন্টের, এটা গুণ করলে আমরা ওই পয়েন্টে কী পরিমাণ বল আসবে সেটি আমরা পাবো। যেহেতু বল একটি ভেক্টর রাশি, আমি ভেক্টরে রিপ্রেজেন্ট করতে পারি, তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশি, তাহলে তড়িৎ প্রাবল্যের দিক হলো বাইরের দিকে। এখন আমি যদি ওই পয়েন্টে একটা ঋণাত্মক আধান স্থাপন করি, ধরো মাইনাস কিউ নট আধান স্থাপন করলাম, যেহেতু আমাদের ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটি হচ্ছে পজিটিভ, তাহলে এক্ষেত্রে তড়িৎ প্রাবল্যের দিক ইয়ের দিক যেদিকে হবে তার বিপরীত দিকে এই আধানটি একটি বল পাবে। সেই বলটিকে যদি আমরা বের করতে চাই, এফ ইজ ইকুয়াল টু মাইনাস কিউ নট ই। তার মানে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটি আমি ধনাত্মক আধান স্থাপন করি, তাহলে সেই ধনাত্মক আধানটি বাইরের দিকে একটি বল পায়। আবার যদি আমি একটি ঋণাত্মক আধান স্থাপন করি, সেই আধানটি ভিতরের দিকে একটি বল পায়। সেই বলটি কত কিভাবে বের করব? ওই পয়েন্টের আমার তড়িৎ প্রাবল্য জানতে হবে এবং ওই পয়েন্টে কি পরিমাণ আধান স্থাপন করা হয়েছে সেই আধানের মান জানতে হবে। তাহলে আমরা ওই পয়েন্টে ওই আধানটির উপর যে বলটি আসবে সেই বলটির মান বের করতে পারবো এবং এই বলটির দিক নির্ণয় করা যাবে। তাহলে যদি ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ পজিটিভ হয়, তাহলে পজিটিভ আধান স্থাপন করলে দিকটা হবে বাইরের দিকে, এফ এর দিক কোন দিকে হবে? এফ এর দিক হবে বাইরের দিকে। আর যদি ঋণাত্মক আধান স্থাপন করি, তাহলে এই এফ এর দিক হবে ভিতরের দিকে, ভিতরের দিকে এফ এর দিক হবে। এতটুকু মাথায় রাখতে হবে। আর বলটা মান বের করবো কিভাবে? আর সেই বলের মান আমরা যদি বের করি, বলের মানটি হবে এরকম। বলের মান যেহেতু নেগেটিভ হবে না, এটি যেহেতু ভেক্টর রাশি, সেক্ষেত্রে বলের মান এফ, যে কোনো একটি চার্জ এবং ওই পয়েন্টের তড়িৎ প্রাবল্য, এটি দ্বারা কিন্তু বলের মানটাই বুঝাবে। কারণ এই ঋণাত্মক আর এই ধনাত্মক দ্বারা ডাইরেকশন বোঝায়, আর মানটি হবে অ্যাকচুয়ালি এফ ইজ ইকুয়াল টু কিউই। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা মোটামুটি টর্ক বুঝতে গেলে প্রথমে সুষম তড়িৎ ক্ষেত্র বুঝলাম, অসম তড়িৎ ক্ষেত্র বুঝলাম, এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো আধান স্থাপন করলে সেই আধানটির উপর যে বলটি আসবে সেই বলটির মান বের করা শিখলাম এবং বলটির দিক বের করা শিখলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এতটুকু টপিক যদি বুঝে থাকো, তাহলে আমরা পরের পার্টে যাই। পরের পার্টে যেটা আমরা টর্কের একটু বেসিক আলোচনা করি, তারপর আমরা পরবর্তী
পাঠে যাব। টর্ক জিনিসটা কি দেখো, টর্ক টর্ক জিনিসটা হচ্ছে এরকম, ধরো এটি যদি একটি বস্তু হয়, ধরো এটি একটি বস্তু, এটি একটি দ্বন্দ্ব, এটি একটি বস্তু, এই বস্তুটা দুই প্রান্তে, ধরো এই প্রান্তে একটা বল যদি এই দিকে আসে এবং এই প্রান্তে যদি একটি বল এই দিকে আছে, তাহলে কি হলো, এই বল দুটোর মান কি সেম, সমপরিমাণ। সমপরিমাণ এবং বিপরীতমুখী দুটি বল যখন কোনো বস্তুর দুই প্রান্তে ক্রিয়াশীল হয়, তখন এই বলগুলোকে আমরা দ্বন্দ্ব বল হিসেবে চিন্তা করি। কি বলে না, দ্বন্দ্ব বল, দ্বন্দ্ব বল। তাহলে ধরলাম এই বল দুটোর ক্রিয়ারেখা, এই বলের ক্রিয়ারেখা হচ্ছে এই দিকে, এই বলের ক্রিয়ারেখা এই দিকে, এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব আমরা ধরলাম হচ্ছে ডি। ডিটি কেমন দূরত্ব, লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব হচ্ছে ডি। এখন তাহলে কি হবে, এখন এই প্রান্তের বলের কারণে এই সাইডটা হচ্ছে এই দিকে যাবে এবং এই প্রান্তের বলের কারণে এই সাইডটা এই দিকে আসবে। অর্থাৎ এভাবে যদি কোনো বস্তুর উপর বল অ্যাপ্লাই করা হয়, তখন এই বস্তুটা কী করবে, এই ভাব থেকে সে একটু রোটেট করে এই দিকে যাবে। অর্থাৎ তখন এই বস্তুটার মধ্যে একটা ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হবে। কেন ঘূর্ণন প্রবণতা আর কথা বললাম, কারণ আমি যে বলটা অ্যাপ্লাই করলাম সেটি হচ্ছে সমপরিমাণ কিন্তু বিপরীতমুখী, কিন্তু এই বলগুলোর মান যদি অতি ক্ষুদ্র হয় সেক্ষেত্রে বস্তুটা নাও ঘুরতে পারে। তার মানে ঘূর্ণন প্রবণতা বলাটা কিন্তু এক্ষেত্রে উচিত। অর্থাৎ সমপরিমাণ এবং বিপরীতমুখী দুটি বল যখন কোনো বস্তু দুই প্রান্তে ক্রিয়াশীল হবে, বিপরীত দিকে ক্রিয়াশীল হবে, তখন ওই দ্বন্দ্বটার মধ্যে, ওই বস্তুটির মধ্যে একটি ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হয়। এই ঘূর্ণন প্রবণতাকে আমরা বলবো হচ্ছে দ্বন্দ্বের ভ্রামক, আর এই দ্বন্দ্বের ভ্রামকটিকে আমরা অ্যাকচুয়ালি টর্ক বলে থাকি। তাহলে টর্ক কিন্তু আর কিছুই না, এটি ওয়ান কাইন্ড অফ ফোর্স, বিকজ অফ দ্যাট ফোর্স এনি কাইন্ড অফ দ্য অবজেক্ট স্টার্ট রোটেটিং, জাস্ট রোটেট করা শুরু করবে, ওকে, এবং রোটেট করতেও পারে। এখন এই আমরা যদি দ্বন্দ্বের ভ্রামকটি বের করতে চাই, দ্বন্দ্বের ভ্রামক কিভাবে বের করা যাবে, দ্বন্দ্বের ভ্রামককে আমরা টাউ দ্বারা রিপ্রেজেন্ট করলাম, যে কোনো একটি বলের মান এবং বলদ্বয়ের ক্রিয়ারেখার যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বের গুণফলকে দ্বন্দ্বের ভ্রামক বলে। আর এই দ্বন্দ্বের ভ্রামককেই আমরা কি বলবো, এই দ্বন্দ্বের ভ্রামককেই আমরা অ্যাকচুয়ালি টর্ক বলে থাকি। দ্বন্দ্বের ভ্রামককেই আমরা অ্যাকচুয়ালি কি বলে থাকি, টর্ক বলে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। ধরো এটি হচ্ছে একটি কলম, তাহলে এই কলমের দুই প্রান্তে এই দিকে এবং এই দিকে যদি সমপরিমাণ এবং বিপরীতমুখী দুইটি বল আসে, তাহলে এই বলগুলোকে আমরা বলবো দ্বন্দ্ব বল। যেমন চিত্রে তোমরা দেখতে পাচ্ছ, এবি হচ্ছে একটি বস্তু, ধরো আমি এই পয়েন্টটাকে এ, এই পয়েন্টটাকে আমি বি দ্বারা রিপ্রেজেন্ট করলাম। তাহলে এই পয়েন্টে ধরো এই দিকে যে বলটি আসছে সেটি হচ্ছে 5 নিউটন, এই প্রান্তে যে বলটি আসছে সেটি হচ্ছে 5 নিউটন। তাহলে এই বল দুটির পরিমাণ হচ্ছে সেম, বাট এদের দিকটি হচ্ছে কি বিপরীত, যার কারণে এই বল দুটোর নাম হবে দ্বন্দ্ব বল। আর এই বলের কারণে বি প্রান্ত এই দিকে রোটেট করতে চাবে আর এ প্রান্ত এই দিকে আসবে। অর্থাৎ এইরকম হবে বিষয়টা, এই বি প্রান্তটা যাবে হচ্ছে এই দিকে আর এ প্রান্তটা আসবে এই দিকে আসবে। তাহলে এখন এই বস্তুটার মধ্যে যে ভ্রামকের সৃষ্টি হবে, এই ভ্রামককে আমরা বলবো দ্বন্দ্বের ভ্রামক। আর এই দ্বন্দ্বের ভ্রামককেই টর্ক বলা হয়। সেটি বের করবো কীভাবে, যে কোনো একটি বলের মান, এটি খুব ইম্পর্ট্যান্ট, এটি যে কোনো একটি বলের মান, যে কোনো একটি বলের মান ইন্টু বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্বের যে গুণফল, একে আমরা বলি টর্ক। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি টর্ক জিনিসটা কি সেটি বুঝতে পারছো। তার মানে সোজা হিসেব টর্কটা হচ্ছে এক ধরনের হচ্ছে বল, যে বলের কারণে কোনো বস্তুর মধ্যে একটি ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হয়, সেটিকে আমরা টর্ক বলি। এখন যদি আমরা কোনো একটি তড়িৎ দ্বিমেরুকে যদি আমরা একটি সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করি, তাহলে এই টর্কটি সৃষ্টি হয়। সেটি কিভাবে সৃষ্টি হয় চলো আমরা দেখে আসি। তাহলে সেক্ষেত্রে আমাদের একটি সুষম তড়িৎ ক্ষেত্র আঁকতে হবে।
তাহলে আমরা একটু সুষম তড়িৎ ক্ষেত্র আঁকার চেষ্টা করি এবং এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা একটা তড়িৎ দ্বিমেরু স্থাপন করব। করলে কি হয় সেটা আসলে আমরা দেখব। চলো আঁকি। ধরো এটি হচ্ছে আমাদের হচ্ছে তড়িৎ প্রাবল্যের ডিরেকশন। এটি অবশ্যই সুষম তড়িৎ ক্ষেত্র। আমি হাতে আঁকতেছি, একটু এই লাইনগুলো কি হইতে পারে, আঁকা বাঁকা হইতে পারে, কিন্তু তোমরা যখন বাসায় আঁকবে অবশ্যই খুব যত্ন সহকারে আঁকবে, যেন এই গ্যাপগুলো যেন কম বেশি না হয়। তাহলে এই সাইডটা ধরলাম হচ্ছে পজিটিভ আধান থেকে তড়িৎ বলরেখাগুলো বের হচ্ছে এবং ঋণাত্মক আধানে এরা প্রবেশ করছে। তাহলে কোথা থেকে বের হচ্ছে এরা ধনাত্মক আধানের বস্তু থেকে এবং ঋণাত্মক আধানে গিয়ে প্রবেশ করছে। ওকে, তাহলে এটি হচ্ছে একটি সুষম তড়িৎ ক্ষেত্র। এই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি এখন আমি একটি তড়িৎ দ্বিমেরু স্থাপন করি তাহলে কি হবে একটু আসলে আমরা দেখার চেষ্টা করি। ধরো এটি হচ্ছে একটি তড়িৎ দ্বিমেরু, অর্থাৎ এখানে আছে একটি নেগেটিভ চার্জ, এখানে আছে একটি পজিটিভ চার্জ। তাহলে সমপরিমাণ এবং দুটি বিপরীতধর্মী চার্জ এরা ধরো পরস্পর অতি ক্ষুদ্র দূরত্বে অবস্থান করছে। কেমন দূরত্বে? অতি ক্ষুদ্র। সেই অতি ক্ষুদ্র দূরত্বকে আমরা 2L দ্বারা প্রকাশ করলাম। আমরা জানি ঋণাত্মক চার্জ থেকে ধনাত্মক চার্জের দিকে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক, এটি হচ্ছে একটি ভেক্টর রাশি। আর যেহেতু এটি ধনাত্মক চার্জ থেকে বলরেখা বের হয়ে ঋণাত্মক চার্জে প্রবেশ করছে, অতএব এই পজিটিভ থেকে নেগেটিভের দিকটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রের দিক। তাহলে আমি এই সুষম তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে কত কোণে স্থাপন করলাম সেটি কিন্তু বের হয়ে আসলো। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটি একটি সুষম তড়িৎ ক্ষেত্র। কেন? এই তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দুতে, যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কি হবে? একদম সেম টু সেম, সমান হবে। অর্থাৎ এই পয়েন্টের তড়িৎ প্রাবল্যের মান যা হবে এই পয়েন্টের তড়িৎ প্রাবল্যের মান তাই হবে। শুধু এই দুই বিন্দু না, এর যে কোনো বিন্দুতে, অর্থাৎ এই যে আমাদের তড়িৎ ক্ষেত্রটা দেখতে পাচ্ছ, এর সকল বিন্দুতে, এর যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান একই হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন আমি কিভাবে স্থাপন করলাম? দেখো, আমি স্থাপন করলাম এই তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে তড়িৎ ভ্রামকটি তড়িৎ যে ভ্রামক আছে, দ্বিমেরু ভ্রামক আছে, তার দিক হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের সাথে, পজিটিভ দিকের ডাইরেকশনটি হবে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক, এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক এবং তড়িৎ প্রাবল্যের দিক এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। অর্থাৎ থিটা করে আমরা স্থাপন করেছি। এখন থিটা কোণে যদি স্থাপন করি তাহলে কি হবে? দেখো, যেহেতু এই চার্জটি হচ্ছে পজিটিভ, আবার এখানে আছে দেখো পজিটিভ, তাহলে কি করে বিকর্ষণ করবে? এটি নেগেটিভ আকর্ষণ করবে। অর্থাৎ এই প্রান্তে যে বলটি আসবে সেই বলটির ডাইরেকশন হবে এই দিকে। এই দিকে আমাদের এফ পরিমাণ বল আসবে। তাহলে এই বলটি আমরা চাইলে বের করতে পারি। এই চার্জের মানটি আমরা বসাবো এবং এই পয়েন্টের তড়িৎ প্রাবল্য দ্বারা গুণ করব। তাহলে এই প্রান্তে যে বলটি সেটি বের হয়ে আসবে। আবার এই প্রান্তে তোমরা দেখতে পাচ্ছ একটি নেগেটিভ চার্জ এবং এটি হচ্ছে একটি পজিটিভ। তাহলে এই পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জকে কী করবে? আকর্ষণ করবে। তাহলে এই দিকে যে বলটি আসবে সেটির ডাইরেকশন হচ্ছে এই দিকে হবে। তাহলে এই এফ বলও কিন্তু আমরা চাইলে বের করতে পারি, চার্জের মান আর হচ্ছে ই। আমি নেগেটিভ লিখলাম না এই কারণে, কারণ আমরা বলের মানটা রিপ্রেজেন্ট করতেছি। তাহলে দেখো, এই প্রান্তে কিউ ই পরিমাণ বল আসলো আর এই প্রান্তে বল আসলো এফ ইজ ইকুয়াল টু কিউ ই। তাহলে দুইটি বলের মান কিন্তু দেখো সেম, কিন্তু তাদের দিক হচ্ছে বিপরীত। আমি যদি এখন দিকগুলো রিপ্রেজেন্ট করি, এই বলকে ভেক্টরে লিখলে এফ ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ই, অর্থাৎ তড়িৎ প্রাবল্যের দিক যা, এই প্রান্তে যে বলটা আসলো সেই বলেরও দিক কিন্তু সেম। আর এই বলটিকে যদি আমি ভেক্টরে রিপ্রেজেন্ট করি তাহলে এভাবে লেখা যাবে এফ মাইনাস কিউ ই। কেন? কারণ এই পয়েন্টে যে চার্জ স্থাপন করছি সেটি হচ্ছে ঋণাত্মক প্রকৃতির, আর এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য হচ্ছে একটি ভেক্টর, যার কারণে ই এর দিক যেদিকে হবে তার বিপরীত দিকে এই প্রান্তে বলটি আসবে। এটি হচ্ছে ভেক্টরে প্রকাশ করা, আর এটি হচ্ছে মানে প্রকাশ করা। এটি হচ্ছে মানে প্রকাশ। আমরা জানি বলের মান কখনো কি হয় না? নেগেটিভ হয় না। পজিটিভ এবং নেগেটিভ দ্বারা দিক বোঝায়। তাহলে বলের মান সেম। তাহলে ধরো এটি হচ্ছে এ, এটি হচ্ছে বি। এই তড়িৎ দ্বিমেরুর এ বিন্দু এবং বি বিন্দু, এ বিন্দুতে প্লাস কিউ চার্জ, বি বিন্দুতে মাইনাস কিউ চার্জ। তাহলে এই দুটি চার্জের উপর যে বলটি আসলো, অর্থাৎ এই তড়িৎ দ্বিমেরুর মধ্যে যে বল আসলো, এই প্রান্তে এ বিন্দুতে বল আসলো এই দিকে এবং বি বিন্দুতে বল আসলো এই দিকে। তাহলে এখন কি হবে?
এই তড়িৎদ্বিমেরুটিকে যদি এভাবে স্থাপন করা হয়, এখন এই তড়িৎদ্বিমেরুটি এভাবে রোটেট করবে, অর্থাৎ এভাবে ঘুরবে, যার কারণে এর মধ্যে একটি দ্বন্দ্বের ভ্রামক সৃষ্টি হবে। এই দ্বন্দ্বের ভ্রামককে আমরা টর্ক বলবো। সেটা কিভাবে বের করা যেতে পারে? তাহলে যে টর্ক আমরা কিভাবে মেজারমেন্ট করি, দেখো, তড়িৎদ্বিমেরুর জন্য টর্ক মেজারমেন্ট করব। টর্ককে আমরা টাউ দ্বারা রিপ্রেজেন্ট করলাম। তাহলে যে কোনো একটি বলের মান, ধর সেই বলের মানটা হচ্ছে এফ, বলের মান নিলে তো হবে না, যে কোনো একটি বলের মান, একটু খেয়াল করবে এখানে, যে কোনো একটি বলের মান এবং বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে আমি তো এই প্রান্তে এ বিন্দুতে যে বল আসলো এফ এবং বি বিন্দুতে যে বল আসলো এফ, তাদের মান দেখো কিউই সেম, অর্থাৎ যে কোনো একটি বলের মান আমি লিখলাম। এখন আমাদের আরেকটি জিনিস লাগবে, সেটি হচ্ছে বলদ্বয়ের ক্রিয়ারেখার, খুব ইম্পর্টেন্ট কথা, বলদ্বয়ের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। এই বলের ক্রিয়ারেখা কোন দিকে? এই দিকে না, আবার বি বিন্দুতে যে বল কাজ করছে তার ক্রিয়ারেখা হচ্ছে এই দিকে। তাহলে এই দুই ক্রিয়ারেখার লম্ব দূরত্ব হবে অ্যাকচুয়ালি এটা। তাহলে এই দিকে যে বলটি আসলো তার ক্রিয়ারেখা, এই পয়েন্টে যে বল এই দিকে গেছে তাদের ক্রিয়ারেখার লম্ব দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম। ধরো এটি হচ্ছে এ বি সি, এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা যে লম্ব দূরত্বটা পাইলাম ডি, সেটি যদি আমি বসিয়ে দেই, তাহলে এই তড়িৎদ্বিমেরুর জন্য টর্ক কতটুকু হবে সেটি কিন্তু আমরা বের করতে পারলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যদি আমরা এইখানে ডি এর ভ্যালুটি বের করি, তাহলে কিন্তু আমাদের টর্ক বের করার ইকুয়েশনটি আমরা পেয়ে যাব। তাহলে ত্রিভুজটি হচ্ছে আমাদের এ বি সি, এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজ থেকে ডি এর মান যদি বের করতে চাই, যেহেতু এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি 90 ডিগ্রি, তাহলে আমরা এই কোণটি হচ্ছে আমাদের প্রয়োজনীয় কোণের বিপরীতটি হচ্ছে লম্ব, এটি হচ্ছে তাহলে এখন লম্ব হিসেবে কাজ করবে। 90 ডিগ্রির বিপরীত যেটা, সেটা হচ্ছে অতিভুজ, এটি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা সাইন থিটার সূত্র অ্যাপ্লাই করব, কারণ হচ্ছে আমরা লম্ব বের করব। লম্ব ডি, প্রয়োজনীয় কোণের বিপরীত লম্ব হচ্ছে ডি, 90 ডিগ্রি বিপরীতটা হচ্ছে অতিভুজ হচ্ছে 12, তার মানে ডি ইজ ইকুয়াল টু 12 সাইন থিটা। তাহলে টাউ ইজ ইকুয়াল টু এফ এর জায়গায় আমরা এফই রাখলাম, সরি এফ এর জায়গায় এফ না, আমরা তার মানটা বসিয়ে দেব কত, কিউই। এফ হচ্ছে কিউই, আর ডি এর জায়গায় আমরা বসাবো 2L সাইন থিটা। এটিকে যদি একটু সাজিয়ে লিখি, তাহলে ই কিউ ইন্টু 2L সাইন থিটা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু কিউ ইন্টু 2L মানে পি লিখতে পারি, অর্থাৎ ইপি সাইন থিটা। তাহলে আমরা ফাইনালি যে জিনিসটা পাইলাম, তড়িৎদ্বিমেরুর জন্য টর্ক টাউ ইজ ইকুয়াল টু ইপি সাইন থিটা। এই যে ইপি সাইন থিটা, এটি হচ্ছে আমাদের হচ্ছে তড়িৎদ্বিমেরুর জন্য টর্কের ইকুয়েশন। যেহেতু এই ইকুয়েশনের সাথে ই একটি আছে ট্রাম, পি একটি ট্রাম আছে, তাহলে ই হচ্ছে তড়িৎ প্রাবল্য, এটি হচ্ছে একটি ভেক্টর রাশি, আবার পি হচ্ছে ভ্রামক, এটি হচ্ছে ভেক্টর রাশি, এবং এদের সাথে সাইন গুণ অবস্থা আছে, যার কারণে আমরা ইকে ভেক্টরে যদি রিপ্রেজেন্ট করি এবং ক্রস অপারেশন যদি দেই, তাহলে ই ক্রস পি মানে হচ্ছে ই পি সাইন থিটা। তাহলে তড়িৎদ্বিমেরুর জন্য যে টর্কটি আসবে সেটি হচ্ছে ভেক্টর, এই জন্য একে ভেক্টরে রিপ্রেজেন্ট করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, তড়িৎদ্বিমেরুর জন্য যে টর্ক, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা তড়িৎদ্বিমেরুর জন্য টর্কের যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা আমরা বের করলাম। এই অংশটুকুর মধ্যে যদি তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে এই ভিডিওটি বারবার একটু পজ দিয়ে একটু টেনে টেনে প্রত্যেকটি ট্রাম খুব সুন্দর মতো বোঝার চেষ্টা করবে। মনে রাখবে, ফিজিক্স হচ্ছে এমন একটি চ্যাপ্টার, তুমি যদি ফিজিক্স না বুঝে পড়তে যাও, তাহলে তুমি তোমার কোনো ডেভেলপমেন্ট আসবে না এবং তুমি বুঝবে না, এবং দিন শেষে তুমি ক্ষতিগ্রস্ত হবে। অতএব ফিজিক্সের প্রত্যেকটি টপিকস, প্রত্যেকটি নোটেশন তোমার খুব ভালোভাবে বুঝতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, কথা না বাড়ি আজকে এই পর্যন্ত রাখছি। আমরা পরবর্তী ভিডিওতে টর্ক নিয়ে আরও কিছু কাজ করব এবং কৃত কাজ নির্ণয় করব। ধন্যবাদ সবাইকে।